আমাদের এখনকার আলোচনাটা কি জানো? আমাদের এখনকার আলোচনা হচ্ছে একটা সৃজনশীল কিভাবে লেখে। তো চলো আর দেরি না করে শুরু করি একটা প্রপার সৃজনশীল লেখার উপায়। দেখো, সৃজনশীল লেখার জন্য স্ট্যান্ডার্ড কোনো নিয়ম হয় না। আমরা একটা নিয়মকে স্ট্যান্ডার্ড বানাই ফেলছি, তার মানে এই না যে আমার এইভাবে লিখতে হবে। অনেকে বলে না যে গতে আমার 3 প্যারা দিতে হবে, ঘতে আমার কত প্যারা দিতে হবে, 4 প্যারা দিতে হবে। আসলে ব্যাপারটা এমন না। এটা টোটালি লেখার মানের উপর ভিত্তি করে লেখা হয় বা মার্ক দেওয়া হয়। তাহলে আমরা 3 প্যারা 4 প্যারা কি করব না? করবা অবশ্যই, কিন্তু অবশ্যই যৌক্তিক 3 প্যারা এবং 4 প্যারা করতে হবে। নিজের মন মতো প্যারা বানাইলে হবে না। আর সৃজনশীলে আমরা বলি আমরা অনেক লিখি কিন্তু আমাদেরকে নাম্বার দেয় না। আসলে অনেক লিখলেই যে নাম্বার পাওয়া যায় ব্যাপারটা এরকমও না। সৃজনশীল লেখায় দেখতে হয় যে কোন জিনিসটা প্রতিফলিত হইছে, সেই জিনিসটা বইতে কিভাবে প্রতিফলিত হয়েছিল এবং উদ্দীপকে কিভাবে প্রতিফলিত হয়েছিল, সেটার ভিতরে একটা তুলনা করা লাগে। আমার মন মতো তো ব্যাখ্যা বিশ্লেষণ করলে স্বাভাবিকভাবে আমরা নাম্বার পাবো না। তোমরা এনশিওর করবা, যেহেতু আমাদের 7টা সৃজনশীল লিখতে হয়, 1 এবং 2 মানে ক এবং খ এর মার্ক যাতে মিস না হয়। তাইলে 3 7 কত? 21। হ্যাঁ, 3 7 21 মার্ক। 21-এ 21 যাতে তোমরা পাও খালি ক আর খ থেকে, কারণ ওগুলাতে কাট মার্ক, কাট টু কাট মার্ক, ভুল গেলেই পুরোটা কেটে দিবে। এবার লেখার নিয়মে আসি। আগে উদ্দীপকটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমি তোমাদেরকে একটু বুঝাই দেই। এবার দেখো তো, ভালো মতো আগে দেখি, ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে সৃজনশীল লেখার একটা প্রপার দিক নিয়েই কিন্তু এখন আলোচনাটা করব। হ্যাঁ, তাহলে আসো সবাই একটু শুরু করি। হ্যাঁ, দেখো, মতিন সাহেব অনেক বছর হলো চাকরি থেকে অবসর গ্রহণ করেছে। আচ্ছা, তার মানে সে একটা বয়স্ক লোক। মনে রাখবা, সৃজনশীল যখন সমাধান করবা লাইন বাই লাইন ধরে ধরে এলিমিনেট করবা, ঠিক আছে? ওকে, এবার একটু দেখো, মতিন সাহেব অনেক বছর হলো চাকরি থেকে অবসর গ্রহণ করছে, তার বয়স এখন 70 বছর হয়ে গেছে। আচ্ছা, বয়সের ভারে নুয়ে পড়লেও তার মনের তারুণ্য একটু কমেনি। তার মানে সে একজন যৌবন শক্তির অধিকারী। যৌবন শক্তির অধিকারী, তাই না? আচ্ছা, সে একজন যৌবন শক্তির অধিকারী। এ বয়সেও নতুন কিছু করার চেষ্টা তিনি সব সময় মানে করতে ব্যস্ত থাকেন। তার মানে এটা আমাদের বইয়ের সাথে মিলে যায়, এটা আমাদের প্রবন্ধের সাথে মিলে। হ্যাঁ, প্রবন্ধ এর সাথে মিলে। প্রবন্ধের সাথে মিলে মানে কি লিখলাম বলতো? আমাদের যৌবনের বৈশিষ্ট্যের সাথে মিলে আর কি। আচ্ছা, যৌবনের বৈশিষ্ট্যের সাথে মিলে। ওকে, ধৈর্য ধরে মিলাবা। হ্যাঁ, আমি যখন তোমাদের একটু বেশি পড়াতাম তোমরা অধৈর্য হয়ে যেতা, অধৈর্য হইতে হয় না। এবার দেখো, অন্যের বিপদে তিনি সবার আগে এগিয়ে যান। ওকে, আচ্ছা, কারোর বিপদে যখন আগানো হয় সেটা তো মাতৃরূপ, তাই না? মাতৃরূপ মনে আছে? মাতৃরূপ মানে হচ্ছে মানবতার রূপ, মানবতার যে রূপ সেটা যৌবনের মাতৃরূপ। আর নতুন কিছু করার চেষ্টা হচ্ছে যৌবনের দুর্বার রূপ। কি রূপ? দুর্বার রূপ। তাহলে আমাদের এই রচনায় ছিল যৌবনের 2টা দিক, একটা দুর্বার দুরন্ত রূপ আর একটা মাতৃরূপ। এবং এই রচনাটায় আরেকটা দিক ছিল, সেটা হচ্ছে বার্ধক্যের সমালোচনা। এখন পর্যন্ত আমরা সেটা পাইনি। এবার দেখো, আচ্ছা, মানুষের জন্য আরো বেশি করার জন্য সম্প্রতি তিনি গড়ে তুলেছেন একটি সংগঠন। ওকে, ভেরি গুড। এই সংগঠন থেকে দুস্থ দুর্দশাগ্রস্ত লোকদের সাহায্য করা হয়। তার মানে উদ্দীপক থেকে আমরা খুব সহজেই এই 2টা জিনিস বুঝলাম যে এই যৌবনের বৈশিষ্ট্যটা প্রকাশিত হইল। যেই জিনিসটা উদ্দীপকে প্রকাশিত হয়নি সেটা হচ্ছে এই বার্ধক্যের রূপটা। বার্ধক্যের তোমার হচ্ছে, সরি বানানটা ভুল হয়েছে। হ্যাঁ, বার্ধক্যের দিক এই রচনায় অ্যাবসেন্ট। বুঝতে পারছো একটা উদ্দীপক কিভাবে তুমি এলিমিনেট করবা? প্রত্যেকটা লাইন তোমার ধরে ধরে করতে হবে। এর জন্য একটু সময় নিয়ে বুঝাইতেছি। এবার একটু খেয়াল করো। আচ্ছা, মুড়মুড় এখনো পড়ায়নি, বাট দিব, একটু বিশ্বাস রাখো। হ্যাঁ, এবার একটু দেখো,
কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে কোথায়? প্রথমত, তোমরা কবি পরিচিতি যখন তোমাদের পড়াতাম তোমরা বিরক্ত বোধ করতা, বাট কবি পরিচিতি থেকে 100 মার্কের ভিতরে ম্যাক্সিমাম 5 মার্কের কোয়েশ্চেন হতে পারে, এবং এইটা তুমি কবি পরিচিতিতে পড়লেই পারবা যে করাচিতে, হ্যাঁ করাচি মনে আছে, তিনি করাচিতে বাঙালি পল্টনের সদস্য হয়ে গেছিল, পরে ব্যাক করে কলকাতায় আসে, পড়ছিলাম না 1917 সালের ঘটনা। আচ্ছা, এখন সৃজনশীলের ক অনেকে বলে 1 ওয়ার্ডে লিখতে, তো আমি বলবো যে 1 ওয়ার্ডে লিখবা না, এক শব্দে লেখার দরকার নাই। যদি তোমার কাছে একদমই কম সময় লাগে সেটা আলাদা বিষয়, কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন যদি করতে চাও তবে তুমি এখানে 1 বাক্যে লিখবা। 1 বাক্যে লিখা কি বলতো, লিখবা 1 বাক্যে, এই যে এভাবে। ওকে, এবার আসো কি বলছে, বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না, উক্তিটির মাধ্যমে লেখক কি বুঝাইছে? আচ্ছা, যখন তুমি খ নাম্বার সৃজনশীলটা লিখবা মনে রাখবা খতে 2টা অংশ থাকে, একটা হচ্ছে জ্ঞানমূলক অংশ। এখন তোমরা বলবা এটাকে না অনুধাবন বলা হয়, বলা হয়, কিন্তু এটা 2টা অংশ থাকে, একটা জ্ঞানমূলক অংশ, একটা অনুধাবনমূলক অংশ। অনুধাবনমূলক অংশ মনে রাখবা, জ্ঞানমূলক যে অংশটা সেখানেই তোমার মার্কটা থাকে। হ্যাঁ, এখানেই সরাসরি উত্তরটা লিখবা, সরাসরি উত্তরটা লিখবা, ঠিক আছে, সরাসরি উত্তর। যেমন এখানে বলছে বার্ধক্যকে বয়সের ফ্রেমে রাখা যায় না কেন? কারণ বার্ধক্যের মাপকাঠি মানুষের মন হওয়ায় বার্ধক্যকে মানুষের বয়সের ফ্রেমে আটকানো যায় না। বার্ধক্যের মাপকাঠি মানে কি, স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক, এটা মানুষের মন। মানুষের মন তো উথাল পাথাল করে, এই কারণে এটাকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তার মানে এইটা হচ্ছে তোমার এক্সাক্ট অ্যান্সার, ঠিক আছে, এক্সাক্ট অ্যান্সার। এতটুক যদি তুমি কারেক্ট করতে পারো তুমি নিশ্চিত থাকবা তুমি 2 পাচ্ছ, কারণ পরের ব্যাখ্যাটা তুমি দিতে পারবা। এখন এই যে অনুধাবনমূলক অংশটা আছে না, হ্যাঁ, তার মানে জ্ঞানমূলক অংশের জন্য তুমি একটা বাক্য ব্যবহার করলে, একটা বাক্য। এখন এই জ্ঞানমূলক অংশটাই তুমি এই যে মানুষের মন যে তুমি লিখছো, এটা এখন তোমার মতো করে লিখবা, তোমার মতো, তোমার স্বাধীনতা আছে এখানে লেখার, বইয়ের সাথে মিলায় লিখতে হবে না। তুমি কেন লিখলা যে মানুষের মন, মাপকাঠিটা মানুষের মন হইছে, এবার তুমি ব্যাখ্যা করবা। তাই এই অনুধাবন অংশটা যখন ব্যাখ্যা করবা, এই যে ব্যাখ্যাটা দেখো, এই যে ব্যাখ্যাটা আছে না, এই ব্যাখ্যাতে তুমি সর্বোচ্চ বা ম্যাক্সিমাম কয় বাক্য, 4 বাক্য ব্যবহার করবা, এর বেশি দরকার নাই, তাহলে অনেক বেশি হয়ে যায়। ম্যাক্সিমাম তুমি 4 বাক্য ব্যবহার করবা। তাহলে এবার তোমাদেরকে বলি, এখানে 1 বাক্যে তুমি শেষ করছো না, আর এইটা টোটাল তুমি কয় বাক্যে শেষ করছো, টোটাল 5টা বাক্যে তুমি শেষ করছো। এখন যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা কি করবা জানো, এই ক আর খ 1 পেজে রাখবা, ক আর খ 1 পেজে রাখবা, তাহলে লেখাটা সুন্দর সাজানো থাকে, ঠিক আছে। এবার একটু দেখো, খেয়াল করো, গতে আসো। হ্যাঁ, গতে আসো, কি বলছে, উদ্দীপকের মতিন সাহেবের তারুণ্য যৌবনের গান প্রবন্ধের কোন দিকটা তুলে ধরছে? তাহলে আমরা যৌবনের গান প্রবন্ধের ছিলই 2টা দিক, একটা হচ্ছে যৌবনের বৈশিষ্ট্য আর একটা বার্ধক্যের সমালোচনা। তাহলে বার্ধক্যের সমালোচনা যদি এই উদ্দীপকে অ্যাবসেন্ট থাকে তাহলে অবশ্যই দুর্বার যৌবন শক্তির দিকটা প্রকাশিত হয়েছে। দেখি কিভাবে লিখছে, লেখার তো একটা সিস্টেম আছে তাই না। এই জায়গায় আসো, এই যে শুরুটা, এখানে 3টা অংশ থাকে। প্রথম অংশটা জ্ঞানমূলক অংশ, আমরা বলি আর কি, এটা 3টা অংশ থাকে, ঠিক আছে, 3 অংশ। দেখো প্রথম অংশ, প্রথম অংশ যেখানে তুমি সরাসরি উত্তর লিখবা, সরাসরি উত্তর লিখবা, যে কি প্রকাশিত হয়েছে, বলছে না কোন দিকটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, এখানে তুমি 1 বাক্য খরচ করো, 1 বাক্য, ঠিক আছে। দেখো, উদ্দীপকের মতিন সাহেবের তারুণ্যের মাঝে যৌবনের গান প্রবন্ধের দুর্বার জীবন শক্তির বা যৌবন শক্তির দিকটা প্রকাশিত হয়েছে, মানে যৌবনের বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে সোজা বাংলায়। ক্লিয়ার? 1 বাক্য, ওকে। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা 3 প্যারায় লিখি, তো যদি আমরা 3 প্যারায় লিখি তাহলে সেকেন্ড প্যারায় কোনটা লিখবো? সেকেন্ড প্যারায় ম্যাক্সিমাম গাইড কিংবা টেস্ট পেপারে দেখবা বইয়েরটা লেখা আছে। বইয়ের কোন দিক ভাই? এখানে কি লিখছো, দুর্বার যৌবন শক্তির দিক। বইয়ে দুর্বার যৌবন শক্তির বৈশিষ্ট্য আছে না, ওইটাকে তুমি হুবহু তুলে ধরবা। কিভাবে? দেখো, যৌবনের গান, এটা কিন্তু বইয়ের অংশ, এটা কিন্তু বইয়ের পাঠ। হ্যাঁ, যৌবনের গান প্রবন্ধে মানুষের বয়সকে বার্ধক্যের কারণ হিসেবে চিহ্নিত করা হয়নি। হ্যাঁ,
যা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়ে থাকে, তাই তো বার্ধক্য। বৃদ্ধ তারাই যারা নতুন আলোর স্পর্শ না দিয়ে দরজা বন্ধ করে রাখে। পক্ষান্তরে এই যে তরুণদের নিয়ে কথাও না, তারুণ্য নিয়ে লেখা না, তাহলে তরুণ তারাই যাদের শক্তি অপরিমেয়, মানে যেটা শেষ হয় না, গতিবেগ ঝঞ্ঝার নেয়, ঝড়ের মতো, বিপুল যাদের আশা, ক্লান্তিহীন যাদের উৎসাহ, অফুরন্ত যাদের প্রাণ। তার মানে দেখো এই জায়গায় খুব সুন্দর একটা যৌবনের একটা ডেফিনেশন দিয়ে কিছু বৈশিষ্ট্য দিছে, কিছু বৈশিষ্ট্য দিছে। দেখছো লেখা কি বেশি লাগে? লেখা কিন্তু বেশি লাগে না। তার মানে প্রথমটাতে যদি আমরা এক বাক্য খরচ করি, তাহলে এখানে আমার 3 থেকে 4টা একদম অ্যাকচুয়াল বইয়ের বাক্য ব্যবহার করলেই, প্যারাফ্রেজ করলেই হবে। এখন বইয়ের বাক্য মুখস্থ করার দরকার নাই, আইডিয়া নিয়ে তো লিখতে পারবা। 3 থেকে 4 বাক্য, তো ম্যাক্সিমাম আমরা 4 বাক্যই ধরি। এবার একটু দেখো এই ব্যাখ্যাটা কোথায়, এইটা কি তাহলে? হ্যাঁ, সো 3টা প্যারা হয়, সেকেন্ড প্যারা বই যদি হয়, তাহলে এইখানে কি হবে বলতো? থার্ড প্যারা হচ্ছে একটা উদ্দীপক ও বইয়ের সামারি। ঠিক আছে, যে দেখো উদ্দীপকের একটা ধরো মানে প্যারাফ্রেজ বলি বা মূল ভাব যদি বলি, সমস্যা নাই আমাদের। ঠিক আছে, আচ্ছা, মূল ভাব। তাহলে দেখো কিভাবে ব্যাখ্যাটা আসছে। মতিন সাহেবের বয়স প্রায় 70। আমরা হুবহু উদ্দীপক দেই না, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, এটা কইরো না, দরকার নাই, একটু নিজের মতো সাজায় লেখো। বয়সের ভাইয়ে নুয়ে পড়লেও তার মনে তারুণ্য একটু কমেনি। এ বয়সেও নতুন কিছু করার জন্য তিনি সবসময় ব্যস্ত থাকেন, অন্যের বিপদে এগিয়ে যান, মানুষের জন্য কাজ করার তাগিদেই সংগঠন গড়ে তুলছে। তার সে সংগঠন থেকে দুর্দশাগ্রস্ত লোকদের সাহায্য হয়। এসব দিক বিবেচনায় মতিন সাহেব প্রকৃতপক্ষে একজন তারুণ্যদীপ্ত মানুষ। আমার কিন্তু তারুণ্য নিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাকে আগে আমি প্রমাণ করছি সে একটা তরুণ কেন, প্রমাণ করলাম সে তরুণ কেন, তরুণ কেন, আগে তো বলতে হবে সে তরুণ কেন, তরুণ আমার চোখে সে তরুণ কেন, দিছি ব্যাখ্যা। ঠিক আছে, এবার দেখো উদ্দীপকের মতিন সাহেব বয়সের ভারে নুয়ে পড়লেও যৌবনের গান প্রবন্ধে চিত্রিত যৌবনের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে উজ্জ্বল দেখা দিয়েছে, তাই তারুণ্য যৌবনের গান প্রবন্ধে তারুণ্যের বৈশিষ্ট্যের দিকটি আরো স্পষ্টতর হয়েছে। তাহলে এই যে এখানে আমি কয় বাক্য খরচ করলাম জানো? এখানে আমি 5 থেকে 7 বাক্য খরচ করলাম। তার মানে আলটিমেটলি একটা গ লিখতে আমার 1 বাক্য শুরুতে খরচ হইলো, আমার 4 বাক্য মাঝে খরচ হইলো, তারপরে আমার 7 বাক্য খরচ হইলো। সো আলটিমেটলি 12টা বাক্য, নট লাইন, লাইন লিখলে তোমাদের 2 পেজ হয়ে যাবে, আমার 12টা বাক্য এভারেজে খরচ করাটা বেটার। ওকে, বুঝা গেল? ক্লিয়ার? তার মানে একটু সামারি বলি। প্রথম বাক্যে বা প্রথমে যে দিকটা প্রকাশিত হয়েছে সেটা বইতে কিভাবে প্রকাশিত হয়েছে এবং উদ্দীপকে কিভাবে প্রকাশিত হয়েছে সেটা লিখছি। বাট দেখো এই জায়গায় কিন্তু মতামত দেওয়া যায় না, মতামত দেওয়া যায় না বা অনুসিদ্ধান্ত দেওয়া যায় না। ওই যে সুতরাং আমি মনে করি এই সকল কারণে এটা হয়েছে, ওই সকল কারণে এটা হয়েছে, এই মতামত গতে দেওয়া যায় না। এবার আসো ঘ। ঠিক আছে, ঘতে কি প্রশ্নটা ছিল একটু দেখি। ঘতে বলছে উদ্দীপকে যৌবনের গান প্রবন্ধের সমগ্র দিক প্রকাশ পেয়েছে কি? তোমরা বলো তো পাইছে? পায় নাই। আমি বলতেছি পায় নাই। কেন পায় নাই? যৌবনের গানে এইখানে বলেই দিছি বার্ধক্যের দিকটা অ্যাবসেন্ট, তো সমগ্র দিক তো প্রকাশ পায়নি। সমগ্র দিক মানে কি? ফুল উদ্দীপক এবং ফুল প্রবন্ধই সেম সেম না, এখানে সব দিক প্রকাশ পায়নি, এখানে এই দিকটা অ্যাবসেন্ট আছে। তাহলে প্রথমেই আমাদের কি লিখতে হবে দেখো তো। আচ্ছা, ব্যাখ্যাটা কিভাবে আসে? এখানেও 3-4 প্যারা করা যায়। দেখো, যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম তারুণ্য ও বার্ধক্যের স্বরূপ উন্মোচনের পাশাপাশি যৌবনের নানা বৈশিষ্ট্য ফুটে উঠলেও উদ্দীপকে কেবল মতিন সাহেবের প্রাণশক্তির দিকটি বিধৃত হওয়ায় সমগ্র ভাবটা প্রকাশিত হয়নি, কারণ এখানে তো এটা অ্যাবসেন্ট পাইছি আমরা, খালি আমরা তার যৌবনের বৈশিষ্ট্যগুলা পাইছি। ঠিক আছে, এইবার তুমি দিবা, এই জায়গায় দিবা, এখানে কি দিবা জানো? মূল বই। হ্যাঁ, মূল বই, বইয়ের সমগ্র দিক সম্পর্কে তুলে ধরতে হবে যে বইতে কি কি প্রকাশ পাইছিল। তাহলে দেখো, প্রাবন্ধিক প্রথমত কর্মী ও ধ্যানীর মধ্যে পার্থক্য নির্ণয় করে। এই প্রবন্ধে তিনি তারুণ্যের স্বরূপ উন্মোচন করেন, আবার বার্ধক্যকেও নির্দেশ করেন। প্রাবন্ধিক বলেছেন তিনি যৌবনের পূজারী, বার্ধক্য থেকে তিনি অবজ্ঞা করেন। তিনি যৌবনের মুরিদ, মুরিদ মানে কি বলতো? ভক্ত বা শিষ্য, হ্যাঁ, হিসেবে ঘোষণা করেছেন।
তাহলে দেখো, মাত্র আমি এই জায়গায় এক বাক্য খরচ করছিলাম, আর এই জায়গায় বইয়ের জায়গায় আমি কয় বাক্য খরচ করলাম? ম্যাক্সিমাম আমি 4 বাক্য খরচ করছি। এগুলা কি খুব কঠিন লাইন? এ তো তুমিও জানো, খুব কঠিন লাইন না তো। এবার দেখো তো, এবার আমি উদ্দীপকে চলে যাই। উদ্দীপকে মতিন সাহেব বয়সে বৃদ্ধ হলেও তার ভিতরে প্রাণশক্তির অভাব নেই, তাই তার কর্মকাণ্ডকে যৌবনের গান প্রবন্ধে অনুযায়ী বিচার করলে তাকে তরুণ বা যুবক হিসেবে আখ্যায়িত করা যায়। উদ্দীপকে মতিন সাহেব তারুণ্য শক্তির পরিচয় চমৎকারভাবে উপস্থাপন করছে, তবে এখানে বার্ধক্যের কোনো দৃষ্টান্ত তুলে ধরা হয়নি কিংবা অন্য কোনো প্রসঙ্গের অবতারণাও হয়নি। তাই উদ্দীপকটি যৌবনের গান প্রবন্ধের তারুণ্যের বৈশিষ্ট্য প্রকাশ করলেও সমগ্র দিকটাকে প্রকাশ করে না। সুতরাং এই পাঠটা টোটালি আমি যে 5 থেকে 7টা বাক্য লিখবো, এটা অবশ্যই উদ্দীপকের, যে উদ্দীপকে কোন কোন দিক মিসিং পাইছি আমি, হ্যাঁ, কোন কোন দিক আছে এবং কোন কোন দিক মিসিং ছিল। এবার তুমি একটা অনুসিদ্ধান্ত দিতে পারো যে উদ্দীপকের মতিন সাহেব তারুণ্য শক্তির পরিচয় চমৎকারভাবে ফুটে উঠেছে, কিন্তু এখানে বার্ধক্যের কোনো দৃষ্টান্ত তুলে ধরা হয়নি, তাই এই প্রবন্ধটি উদ্দীপকের প্রবন্ধের তারুণ্যের বৈশিষ্ট্যকে প্রকাশ করলে সমগ্র দিককে প্রকাশ করে না। এটাকে বলা হয় সেই অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত, ঠিক আছে, এটাকেই সেই অনুসিদ্ধান্ত বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে তোমার মতামত, তোমার মতামত বা তোমার রিপোর্টটা। তাহলে দেখো, একটা সৃজনশীল যদি এভাবে তুমি করতে পারো তাহলেই মার্ক বেশি আসে। তো তুমি এবার চিন্তা করে দেখো, আমরা কি এইভাবে সৃজনশীল করি? আমরা তো করি না। এখন একটা সামগ্রিক সৃজনশীল লিখতে আমার কয় বাক্য খরচ হয়? ঠিক আছে, এইটা একটা গুড কোয়েশ্চেন। দেখো, এখানে আমি 5 থেকে 7 বাক্য, আর এখানে ধরো 2 বাক্য, আমি ম্যাক্সিমাম গুলাই ধরি, 2 আর 5 9, হ্যাঁ 9, আর এখানে আমি 4 বাক্য লিখছিলাম, 9 আর 4 13, এখানে হচ্ছে 14। আচ্ছা, একটু খেয়াল করো, প্রথমটাই আমি 1 বাক্য খরচ করছি, বাক্য মানে দাড়ি থেকে দাড়ি গুনবা। দ্বিতীয়টাই আমি সব মিলায় 5 বাক্য খরচ করছি। কিভাবে খরচ করছি? এই যে 1 যোগ 4। তৃতীয়টায় আমি 12 বাক্য খরচ করছি। কিভাবে 12 বাক্য খরচ করলাম? ফার্স্টে 1 বাক্য ইউজ করছি, তারপর 4 বাক্য, এবং পরবর্তীতে আমি 7টা বাক্য ব্যবহার করছি। ঠিক আছে, এরপরে সৃজনশীলে আমি 14টা বাক্য ব্যবহার করছি। কিভাবে? 1 4 7 আর ম্যাক্সিমাম 2, কম বেশি হতে পারে, এটা মেপে তো লিখতে পারবা না তুমি। তাহলে এবার একটু গণনা করে দেখো তো আমাদের কত হয়। আমাদের হয় হচ্ছে 6 18 32 বাক্য, 32 বাক্য। এখন এই লিখতে তোমার কয় পেজ খরচ হবে? আমি যদি বলি হাতের লেখা যদি সুন্দর হোক বা খারাপ হোক, তোমার অবশ্যই 4 বা 5 পাতা খরচ হয়ে যাবে, 4 বা 5 পাতা। এখন বলবো অনেক বেশি হয়ে গেছে ভাই। বেশি হয় নাই রে ভাই, তুই তোর দাড়ি থেকে দাড়ি গুনে দেখিস তোর লেখার মান কতটা ছোট। হ্যাঁ, এবার একটু দেখো, 4 থেকে 5 পাতা না, তো আমি প্রথম যে পাতাটা থাকে আমার প্রথম পাতা, এই প্রথম পাতায় আমি ক আর খ লিখবো। হ্যাঁ, প্রথম পাতায় আমি ক আর খ লিখবো। এখন আমার যে দ্বিতীয় পাতাটা শুরু হয়, এই দ্বিতীয় পাতা পুরাটা, এবং দ্বিতীয় পাতা পুরাটা আমরা অনেক সময় এরকম করি যে গ লিখতে আমরা 1.5 পাতা খরচ করে ফেলি। হ্যাঁ, গ লিখতে কত পাতা খরচ করি দেখতো? এই যে গ, এটা লিখতে আমরা 1.5 থেকে 2 পাতা খরচ হয়, 2 পাতা খরচ হয়। ঠিক আছে, এবার একটু দেখো, এই যে ঘটা না, তাহলে ঘটা তো গ এর সমানই। দেখো, এই অনুসিদ্ধান্ত যদি বাদ দাও তাহলে তো এটা পুরাই গ এর সমান। তার মানে এখানেও কিন্তু 1.5 থেকে 2 পাতাই খরচ হওয়ার কথা, তাই না? ওই 2 লাইন লিখতে তোমার কয় পাতা খরচ হবে? 1 পুরো পাতা খরচ করবা। তার মানে দেখো, প্রায় কিন্তু এই 4 পাতায় খরচ হয়। একটা সৃজনশীল লিখতে হয় 4 পাতা খরচ হবে, না হয় 5 পাতা খরচ হবে। এর বেশি তো হওয়ার কথা না, যত বড়ই হাতের লেখা হোক না কেন। যদি হয় হোক, মনে রাখবা 7টা সৃজনশীল একই মাপে যাতে হয়, 7টা সৃজনশীল যাতে একই মাপে হয়, এই ব্যাপারটা ভালো মতো খেয়াল রাখবা। তাহলে এই যে লিখিত অংশের সাজেশনটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? বুঝছো? সাহিত্য পাঠ 12টা গদ্য 12টা পদ্যের লিখিত অংশের সাজেশন এবং একটা সৃজনশীল পারফেক্টলি কিভাবে লেখা যায়।